হ্যালো স্টুডেন্টস, আজকে এখন যে কবিতাটা আলোচনা করব তার নাম হচ্ছে এ টাইগার ইন দ্য জু। এ টাইগার ইন দ্য জু এর পোয়েট হচ্ছে জর্জ লেসলি নরিস। জন্ম 21শে মে 1921, মৃত্যু 6th এপ্রিল 2006। He was an Welsh poet and a story writer. কবিতাও লিখেছেন, গল্পও লিখেছেন এবং পোয়েম কালেকশনস পাওয়া যায় তার 17টা, শর্ট স্টোরি পাওয়া যায় 3টে। এরকম নয় যে তিনি শুধু কবিতায় লিখেছেন, গল্পও লিখেছেন। এবং অ্যালিস হান্ট বার্টলেট প্রাইজ একটা তিনি পেয়েছিলেন, একটা পুরস্কার 1970 সালে। বইটার নাম হচ্ছে র্যানসাম। এই যে কবিতাটা আমরা পড়বো এখন, টাইগার ইন দ্য জু, এটা একটা 20 লাইনের কবিতা। 5টা 4 লাইনের স্ট্যাঞ্জা, মানে 5টা কোয়াট্রেন। আর এর যে রাইমিং স্ট্রাকচার বা ছন্দের বিন্যাস, সেটা হচ্ছে ABCB, মানে প্রথম লাইনের সঙ্গে আর কোনো লাইনের ওই স্ট্যাঞ্জায় মিল নেই, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল আছে, আবার তৃতীয় লাইনের সঙ্গে আর কোনো, যেহেতু 4টে লাইনের স্ট্যাঞ্জা, আর কোনো মিল নেই, আর কোনো মিল পাওয়ার সুযোগ তৈরি হয়নি। এই একইভাবে ABCB এই রাইমিং স্ট্রাকচারে কবিতাটা লেখা। এবং কবিতাটা 5টা সেই মানে কবিতার স্ট্যাঞ্জা নিয়ে বললে যা দাঁড়ায় 5টা কোয়াট্রানে লেখা এবং এই রকম রাইমিং স্ট্রাকচারে। আর কবিতাটার নামটা শুনেই বোঝা যাচ্ছে টাইগার ইন দ্য জু, চিড়িয়াখানায় একটা বাঘ। তার মানে প্রোটাগনিস্ট বা মূল ক্যারেক্টার হচ্ছে এখানে বাঘ। বাঘের সম্বন্ধে আমরা জানি যে ভারতবর্ষে এই পৃথিবীতে বাঘের আবির্ভাব ঘটেছিল প্রায় আজ থেকে 20 লক্ষ বছর আগে। সেরকম একটা বাঘ যে ইন দ্য জু, চিড়িয়াখানায় আছে, মানে সে বন্দি অবস্থায় আছে, তাকে নিয়ে এই কবিতাটা। প্রথম লাইনে কি বলছে? হি স্টক্স ইন হিজ ভিভিড স্ট্রাইপস। তার বাঘের গায়ে তো কালো ডোরা কাটা কাটা দাগ, সেই দাগ নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। কোথায়? এ ফিউ স্টেপস অন হিজ কেজ। খাঁচাটা ছোট, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, তার ওই উজ্জ্বল ডোরা কাটা চেহারা নিয়ে। অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট, এবং তার যে থাবা, তার নিচে যে মাংসগুলো, নরম যে অংশটা থাকে, সেটা ভেলভেটের সঙ্গে তুলনা করেছে এবং সেটা নিঃশব্দে। আমরা যে জানি বাঘ নিঃশব্দে হাঁটাচলা করে, ওই নিঃশব্দে বলতে গেলে পাতায় পা পড়লে পাতায় আওয়াজ হয়, কিন্তু সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যখন হাঁটাচলা করে তাদের পদধ্বনি সেভাবে শোনা যায় না, খুব সন্তর্পণে হাঁটাচলা করে। ইন ইজ কোয়াইট রেজ, তার শান্ত রাগের মধ্যে দিয়ে, সে খুব রেগে আছে। এই ধরনের শব্দকে, এই কোয়াইট রেজ, একে ফিগার অফ স্পিচে বলা হয় অক্সিমরন। কারণ তাকে বন্দি করা হয়েছে এবং সে তার জন্যে, বাঘের তো ন্যাচারাল হ্যাবিটেট চিড়িয়াখানা বা খাঁচা নয়, তার জন্য সে খুব রেগে আছে। এবার দ্বিতীয় কোয়াট্রানে কি বলছে? হি শুড বি লার্কিং ইন দ্য শ্যাডো। তার কি মানে তার আসলে কি করা উচিত ছিল? সে ছায়ায় লুকিয়ে থাকা উচিত ছিল, জঙ্গলের ছায়ায় লুকিয়ে থাকতো। স্লাইডিং থ্রু লং গ্রাসেস, বড় বড় ঘাসের মধ্যে দিয়ে সে সরে সরে যেত, ঘাসের মধ্যে দিয়ে। নিয়ার দ্য ওয়াটার হোল, এবং যেখানে খাবার জল ছিল সেইখানে সে, জলাশয়ের কাছে সে এসে হাজির হতো। আমরা জানি বাঘ মিষ্টি জল খেতে ভালোবাসে। জঙ্গলের তো সব জায়গায় হয়তো থাকে না, বা যেখানে যেখানে থাকে তারা সেই অংশে জল খেতে আসে। ওয়ার প্লাম্প ডিয়ার পাস, যেখান দিয়ে একটা নধর কি বলে হরিণ পেরিয়ে যাচ্ছে। আসলে জলাশয়ে সব প্রাণী জল খেতে আসে, বাঘও আসে, এবং সেইখানে তাদের শিকারও তারা পেয়ে যায়। হরিণ বাঘের একটা ভালো শিকার। তারপরে কোয়াট্রানে কি বলছে? হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড দ্য হাউসেস, সে বাড়ির পাশে গর্জন করবে। অ অ্যাট দ্য জঙ্গল সেজ, জঙ্গল যেখানে শেষ, জঙ্গলের ধারে এসে যেখানে ছোট ছোট গ্রাম বা গ্রামবাসীরা থাকে তাদের বাড়ির কাছে সে গর্জন করবে। বেয়ারিং হিজ হোয়াইট ফ্যাংস হিজ ক্লজ,
তার সাদা তীক্ষ্ণ দাঁতগুলো বার করবে, অ্যান্ড হিজ ক্লজ, তার থাবা দেখা যাবে, টেরারাইজিং দ্য ভিলেজার্স, সেই গ্রাম বা গ্রামের মানুষদের সে ভয় দেখাবে। এটাই স্বাভাবিক। এইটাই অস্বাভাবিক যে সে একটা খাঁচার মধ্যে, একটা ছোট্ট খাঁচার এই প্রান্ত থেকে ওই প্রান্তে সে ঘোরাঘুরি করছে, প্রচণ্ড রাগে কিন্তু শান্ত। তারপরে কোয়াট্রানে কি বলছে? বাট হি ইজ লকড ইন আ কংক্রিট সেল, কিন্তু সে বন্দি একটা কংক্রিট মানে পাথর সিমেন্ট রডের তৈরি কোনো একটি কুঠুরিতে সে বন্দি। হিজ স্ট্রেংথ বিহাইন্ড দ্য বার্স, তার যে ক্ষমতা, একটা বাঘের ক্ষমতা তো অনেক, সেটা এর যে খাঁচার যে শিক বা গড়াদ তার পেছনে নিয়ন্ত্রিত হয়ে গেছে, বন্দি হয়ে গেছে। স্টকিং দ্য লেন্থ অফ হিজ কেজ, সে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে দেখে মনে হচ্ছে সে মাপছে তার খাঁচাটা। ইগনোরিং ভিজিটার্স, সে কিন্তু চিড়িয়াখানায় তো আমরা বাঘ দেখতে যাই, দর্শকদের প্রতি সে উদাসীন। এবং বলছে হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস অ্যাট নাইট, রাত্রিবেলা শেষ আওয়াজ সে শোনে। দ্য পেট্রোলিং কার্স, চিড়িয়াখানার পাশ দিয়ে যে রাত্রিবেলার যে পুলিশের গাড়ি পাহারা দিতে দিতে যায় তার আওয়াজ শোনে। অ্যান্ড স্টেয়ার্স উইথ ইজ ব্রিলিয়েন্ট আইস, তার উজ্জ্বল চোখ দিয়ে তাকায় কিসের দিকে? অ্যাট দ্য ব্রিলিয়েন্ট স্টার্স, উজ্জ্বল তারাদের দিকে। তার উজ্জ্বল চোখ দিয়ে উজ্জ্বল তারাদের দিকে তাকায়। এটা হচ্ছে গল্পের এই কবিতার যে প্রেক্ষাপট বা কবিতার যে বিষয়টা। এবার এটা লেখার কারণটা কি? এবারে লেখার কারণটা হচ্ছে একটা বাঘকে বন্দি করা, তার মানে স্বাধীনতাকে খর্ব করা। তাহলে প্রথমে টাইটেলে আসি, টাইগার ইন দ্য জু। এই টাইগার ইন দ্য জু এইটাতে প্রথমেই দ্য পোয়েট বিউটিফুলি পোর্ট্রেস আ কন্ট্রাস্ট অফ দ্য টু ওয়ার্ল্ড, দুটো পৃথিবীর। কারণ বাঘের তো চিড়িয়াখানায় থাকার কথা না, সেই জন্য আমরা এই টাইগার ইন দ্য জু শুনেই আমাদের দুটো পৃথিবীর কথা মনে পড়ছে, এক জঙ্গলে বাঘ এবং চিড়িয়াখানায় বাঘ। এবং দ্য ন্যাচারাল হ্যাবিটেট অফ টাইগার ইজ জঙ্গল অর ফরেস্ট অ্যান্ড ইট প্রেজেন্টস দ্য টাইগার ইন দ্য জু, এই নামটা কিন্তু ডিক্লেয়ার্স দ্য কনফাইনমেন্ট, বন্দিত্বকে ঘোষণা করছে। অ্যান্ড ইভোকস সিম্প্যাথি, আমাদের সহানুভূতিও তৈরি করছে। অ্যান্ড রেজেস কোয়েশ্চেন অ্যাবাউট ফ্রিডম অ্যান্ড ক্যাপটিভিটি, এবং বন্দি এবং বন্দি দশা এই দুটোর সম্বন্ধেই এই যে এই টাইটেলটা কিন্তু ঘোষণা করছে। আমাদের টাইটেলটা পড়ে প্রথমেই এইগুলো কিন্তু মাথায় আসে। এখানে যে পাঁচটা স্ট্যান্জা পড়লাম, প্রথম স্ট্যান্জায় আমরা কি পেলাম? দ্য পাওয়ার ইজ রেস্ট্রিক্টেড, দ্য বিউটি ইজ কেজড, প্রথম স্ট্যান্জায় আমরা পেলাম। দ্বিতীয় স্ট্যান্জায় কি পেলাম? দ্য ফ্রিডম ইজ চ্যালেঞ্জড বাই কনফাইনমেন্ট। তৃতীয় স্ট্যান্জায় কি পেলাম? দ্য রাইটফুল পাওয়ার অ্যান্ড দ্য ডিগনিটি অফ ওয়াইল্ড, দ্যাট ইজ encountered, which is not rightly done. 4 নম্বর স্ট্যান্জায় কি পেলাম? imprisonment destroys vitality, 4 নম্বর স্ট্যান্জায়। 5th and last স্ট্যান্জা কি বলছে? silent suffering and longing for freedom. আসলে এখানে এই কবিতাটাই এই কবিতার যে থিম বা দ্য পোয়েম পিভটস রাউন্ড ফ্রিডম অ্যান্ড কনফাইনমেন্ট। এবং আমরা যদি থিমে যাই, এখানে আমরা তো যখন চিড়িয়াখানায় গিয়ে বা খাঁচার মধ্যে বাঘ দেখি, এখানে আমরা পড়ছি আমাদের সামনে কি থাকে? টাইগার্স কনফাইনমেন্ট অ্যান্ড দ্যাট সেজ অফ দ্য লস অফ লিবার্টি অ্যান্ড স্পিরিট। একটা জঙ্গলে একটা বাঘ যেভাবে থাকে, খাঁচায় তো সেভাবে থাকতে পারে না। এখন অবশ্যই একটু ব্যবস্থা হয়েছে, খানিকটা চিড়িয়াখানায় খানিকটা বড় জায়গায় ছেড়ে দেওয়া হলো, তাহলেও দ্যাট ইজ অলসো অ্যানাদার ফর্ম অফ কনফাইনমেন্ট। এবং আরেকটা জিনিস আমরা এই কবিতা পড়তে গিয়ে আমরা দেখি, আননেসেসারি ইন্টারফিয়ারেন্স অফ হিউম্যান ইন অ্যানিম্যাল কিংডম। জন্তু জানোয়ারদের যে পৃথিবী, সেখানে কিন্তু আমরা অহেতুক
আমরা সেখানে নাক গলাচ্ছি, আমরা সেখানে তাদের বিরক্ত করছি। তারপর আরেকটা জিনিস পাই, আইসোলেশন। এই বাঘটা কিন্তু, দ্য টাইগার ইজ আইসোলেটেড ফ্রম হিজ ফেলো টাইগার্স। এটা আমরা করতে পারি না, দিস ইজ এগেনস্ট নেচার। অ্যান্ড ফ্রিডম তো অবশ্যই বারবার কবিতাটার প্রতি লাইনে ভাইব্রেটস ইন এভরি লাইন। আর কবিতাটার টোনটা কিন্তু সিম্প্যাথেটিক ফর দ্য টাইগার। Sympathetic, still we find underlying anger. We feel discontent. We all have a discontent against this type of confinement. আর কবিতাটার যে কোনো ধরনের মুড থাকে, তো কবিতাটার মুডটা হচ্ছে কিন্তু স্যাড অ্যান্ড থটফুল। The poet is thinking very sadly of the sad condition of the confined tiger, and so is thoughtful. He raises the question whether confinement is right or wrong. এবার আমরা এই কবিতাটা পড়তে গিয়ে যখন বারবার স্বাধীনতা, পরাধীনতা এইসব আসছে, আমরা তখন কিন্তু আমাদের আধুনিক পৃথিবীর যে মানে লাইফ লাইন আর কি, যেটা নিয়ে প্রচুর অ্যাক্টিভিস্টরা লড়াই করছেন, সেটা হচ্ছে ফ্রিডম ইজ ন্যাচারাল রাইট ফর দ্য মেন অ্যান্ড ফর দ্য অ্যানিমাল। এখন অ্যানিমাল রাইট নিয়েও প্রচুর মানুষ লড়াই করছেন, কিন্তু বেসিক বিষয়টা হচ্ছে রাইট অফ ফ্রিডম ইজ a natural issue of life. One cannot be confined, and we cannot confine the untamed soul of the planet. It is a sin. The poet warns us about our cruelty of confinement or confining animals just for our amusement. We should respect freedom of all life, human or animal. Because behind, at the end we can simply say that behind every cage and every confinement, there lies a silent cry of liberty. A silent cry of liberty. No chain can confine a spirit. No chain can confine a spirit. A tiger can be confined, but the soul of a tiger cannot be confined. Or a chain cannot conquer the soul. It is true for us, we the human, and as good as the animals. So we should be careful before confining anyone.